আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির কাজের জন্য বন্ধ সেতু। সেতু বন্ধ থাকায় বিকল্প রুটে গাড়ি চলাচল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি, আরো বিস্তারিত বলবে। প্রীতি, ঠিক কখন থেকে কখন গাড়ি চলাচল বন্ধ থাকবে? প্রীতির সঙ্গে কথা বলবো, তবে আরো একবার জানিয়ে রাখি, আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির কাজের জন্য বন্ধ সেতু, আর সেতু বন্ধ থাকায় বিকল্প রুটে গাড়ি চলাচল। বিকল্প রুট নিবেদিতা সেতু দিয়ে গাড়ি যাতায়াত। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি। আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সেতু বন্ধ থাকায় বিকল্প রুটে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে, যদিও দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির কাজের জন্যই এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলি সেতুর মেরামত প্রয়োজন, সেই মেরামতির কাজের জন্যই আজ এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেহেতু সেতু বন্ধ, তাই বিকল্প রুটে গাড়ি চলাচল। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি। প্রীতি, কখন থেকে কখন পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকছে? দেখো, ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু বন্ধ থাকছে কর্তৃপক্ষের তরফে। এবং আমরা সকালবেলা যেটা দেখলাম যে একেবারে ব্রিজের সামনে যে 3 দিক মুখ রয়েছে, সেই 3 দিক মুখে একেবারে পোস্টার ব্যানার দিয়ে, ব্যারিকেড দিয়ে, গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ছোট বড় যে কোনো ধরনের গাড়ি হোক না কেন তারা এই হুগলি সেতুর উপরে না উঠতে পারে। যার জেরে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষ যারা প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করেন। তাদের বক্তব্য যে সেই অর্থে তারা নোটিশ পায়নি বা তারা আগের থেকে জানতে পারেননি, যেহেতু আগের থেকে কোনো পোস্টার বা কোনো নোটিশ দেওয়া হয়নি ব্রিজের সামনে, সেহেতু অনেক যাত্রী তারা কিন্তু সামনে এসে অন্য রুট দিয়ে বা অন্য সেপারেট রুট দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যার জেরে কিছুটা হলেও সমস্যার মুখে সাধারণ মানুষ। তবে ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। যা জানা যাচ্ছে যে মেরামতি এবং সংস্করণের কাজের জন্য কিন্তু এই সেতু বন্ধ থাকবে। বেশ, ধন্যবাদ প্রীতি। সমস্যা তো ম্যাডাম আছেই, আমরা রেগুলার যাতায়াত সাউথ 24 পরগনা ডিউটি করতে যাই। এরকম যদি প্রত্যেক রবিবার হয়, কোনো নোটিশও আমরা পাই না, টিভি দেখারও সময় পাই না, সমস্যা তো আছেই। ভালোই সমস্যা পড়তে হচ্ছে, তো যাবো কেমন করে, আমরা তো আগে থেকে তৈরি নেই না। সমস্যা তো হয়েছে, মানে আমরা টাইম করে পড়তে পারবো না। এখন যাবো, এখান থেকে বাস ধরবো, তাহলে হাওড়া যাবো, হাওড়া থেকে নামে আবার শালিমার যেতে হবে। কত সময় লাগবে ডেস্টিনেশন? মানে এখন তো পুরো জ্যাম হয়ে যাবে, তো পুরো স্ট্যান্ড রোড জ্যাম হয়ে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। দিল্লির এক এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ। টাকা দেওয়া টোপে আধার নম্বর এবং ব্যাংকের তথ্য লিখিয়ে নেওয়া হচ্ছে কাগজে। কালিকাপুর বস্তি এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। এ নিয়ে আনন্দপুর থানাতে অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকার টোপ, নানা কায়দায় তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই চাঞ্চল্য কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে। আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার নিচ্ছে এনজিও থেকে এসে। হ্যাঁ, নিল তো, আমার কাছ থেকেও নিল তো, আধার কার্ড আর ব্যাংকের বই, এই দুটোই, আর কিছু না। হ্যাঁ, বলেছে যে ব্যাংকে তোমাদের নামে কিছু টাকা ঢুকবে, এই বলেছে, আর কিছু বলেন। এর আগেও সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে বারবার সরব হন মুখ্যমন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। কখনো আবার কল্যাণী এইমসে মেন্টাল হেলথ সার্ভের নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কল্যাণী এইমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে, আপনাদের জানিয়ে দেবে। ফের তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এবার টাকার টোপ দিয়ে একেবারে কলকাতায়। ইএম বাইপাসের ধারে কালিকাপুর বস্তি এলাকায় শনিবার এখানে গিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করেন 2 মহিলা। স্থানীয়দের দাবি,
তারা নিজেদের দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেন। বলা হয় অসহায় পরিবারগুলিকে তারা টাকা দেবেন। এই দেখুন, টাকার টোপে অনেকের থেকে ব্যাংকের তথ্য এবং আধার নম্বর নিয়ে নেওয়া হয়েছে, কয়েকজন সইও করে দিয়েছেন। কিন্তু যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই সমীক্ষা চলছে তাদের নাম নেই ফর্মে। আমার হচ্ছে ব্যাংকের বইয়ের ছবি তুললো, তোমার আধার কার্ডের ছবি তুললো। তখন আমার ডাউট হয়েছিল যে ব্যাংকের বইয়ের এরকম ছবি তুলে পুরো ব্যাংকের বইয়ের পুরো ডিটেলস নিচ্ছে। তখন আমি এইটাই ভাবলাম যে যেহেতু ক্লাব থেকে এসছে, ক্লাবের সবাই আছে, যার জন্য ওটা ভেবেও আমি চুপ করে গেলাম। উপর মহলে যারা আছেন, আমাদের উপরে স্টাফ, ওনারা জানিয়েছেন বলেছেন, সেটা আমি জানি। কনসার্ন লেটার বলে বা পারমিশন লেটার বলে, সেটা ওনারা করেছেন। ওটাতে তো আমরা থাকি না, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, তো ওই লেটারও নাকি ওনাদের কাছে আছে। এ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এটা খটকা লাগাতে আমি তাদেরকে ডেকে যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে এটা আমরা কোনো কাজ করছি না, এটা দিল্লির একটা সংস্থা কাজ করছে। তারপরে আমি থানায় অভিযোগ জানাই। আমার মনে হচ্ছে এখানে কোনো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, কারণ যা যা ডকুমেন্টস নেওয়া হচ্ছে একটা গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচন সামনে, আর তার আগেই এভাবে তথ্য সংগ্রহে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুর বস্তিতে। আনন্দপুর থানা এই ঘটনার তদন্তে নেমেছে। রাজ্যে এসআইআর চলাকালীন তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এ নিয়ে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি। এতে রাজনীতির হাওয়াও গরম। বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষার নাম করে তথ্য চাইছে, এবং যাকে তাকে কাউকে দেবেন না। এবং সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয় তথ্য এগুলো তাদের হাতে তুলে দেবেন না, এটা আমরা বারবার বলছি। সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। রাজ্য সরকার করছেটা কি, যে কাউন্সিলরকে আগে কমপ্লেন করতে হচ্ছে, ঢোকার আগেই তো ধরে ফেলা উচিত। বিএসএফ দেখছে না বলে, অনুপ্রবেশকারী ঢুকছে বলে বারে বারে যারা ঢেকুর তুলছেন, সেখানে কি অন্যায় কথা? এসে নিয়ে চলে যাচ্ছে, কারা নিচ্ছে, কেন নিচ্ছে, কে সই করাচ্ছে, সবই দেখা দরকার। নিউজ 18 বাংলা। রেস্তোরাঁ পানশালার আড়ালে নারী পাচার তদন্তে গত শুক্রবার 7 জায়গায় ইডির তল্লাশি। 2015-এ বিধাননগর কমিশনারেটে অভিযোগের সূত্র ধরেই তদন্তকারী সংস্থা শুক্রবারের অভিযানে বাজেয়াপ্ত 1 কোটি টাকা, বিলাসবহুল গাড়ি, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের নথি, সম্পত্তির দলিল উদ্ধার। শুরুতেই নজর রাখতে হচ্ছে চাঁদনী চকে সিএসি অফিসে আগুন। ভোর 4টে নাগাদ আগুন লাগে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের 4টি ইঞ্জিন সেখানে কাজ করে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। আগুন এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণে? কিভাবে আগুন লাগলো সেই বিষয়টা সামনে আসছে? অনিন্দিত, আগুন এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা গেছে। তবে যেটা দমকল সূত্রে খবর, মূলত তারা মনে করছেন এটা এই সিএসসির অফিসের পেছনে একটি ট্রান্সফরমার ছিল, যে ট্রান্সফরমার থেকেই মূলত এই আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছে বলে তারা মনে করছেন। এবং পাশে কিছু আবর্জনা ছিল, যে আবর্জনায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দমকলের 4টি ইঞ্জিন যথাসময় চলে আসায় আগুন খুব একটা ভয়াবহ আকার নিতে পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সেই অর্থে দমকল কর্মীদের বেগ পেতে হয়নি। এবং তারপরে মোটামুটি ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা গেছে। এবং সেই আগুন নিয়ন্ত্রণের পরে এখন দমকল আধিকারিকরা তাও খতিয়ে দেখছেন মূলত ঠিক কি কারণে আগুন লেগেছিল, তার একটা প্রপার তদন্ত তারা শুরু করছেন। বেশ, ধন্যবাদ শান্তি।